বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পঞ্চম অধ্যায় পড়েছিলাম স্যার। আমরা প্যাসকেলের সূত্র শেষ করেছি। আশা করি তোমরা বাসায় বসে প্যাসকেলের সূত্রটি অবশ্যই পড়েছ, বোঝার চেষ্টা করেছ। তো আমি আশা করি আরও তোমাদের কাছ থেকে আশা করি যে তোমরা এখন বাসায় ভালো পড়াশোনা করবা, প্লাস আমরা যা শেখানোর চেষ্টা করতেছি এগুলো ভালো করে শিখো। যেহেতু যারা ভিডিওগুলো দেখছো তারা যেহেতু কোনো কমেন্টস করছো না, তাহলে আমি মনে করছি তোমরা বুঝতেছো, বাট না বুঝলে দয়া করে কমেন্টস করবা। আর যারা এখনও চ্যানেলটি সম্পর্কে জানে না তাদেরকে একটু দয়া করে জানাবা, প্লাস যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবা। কারণ আমাদের এই পরিশ্রমটা আমি চাই ব্যক্তিগতভাবে যে বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে সবাই একটু দেখুক। অনেকে অনেকভাবে ক্লাস করতেছে, আমি চাচ্ছি সবার দ্বারাই যেন এই দুর্যোগ মুহূর্তে উপকারিত হোক। তো স্যার, আমরা আজকে যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে স্যার আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সূত্র। ওকে স্যার, দ্যাট ইজ আর্কিমিডিস ল। তো আমরা বিষয়টি একটু লক্ষ্য করো যে আমরা ধরো একটা পরীক্ষা করতেছি, কল্পনা তুমি ভাষায় করতেছো, তোমার কাছে স্প্রিং নিতে আছে। তো তুমি একটা পাত্রে, ঠিক এরকম একটা পাত্রে, এই পাত্রটা খেয়াল করো, এরকম একটা পাত্র ব্যবহার করছো। আচ্ছা ফাইন, কেমন তোমার কাছে একটা স্প্রিং নিতে আছে, তোমরা জানো স্প্রিং নিতে এরকম, এখানে একটা স্প্রিং থাকে, এখানে একটা হুক থাকে। এই হুকের সাথে স্যার সাধারণত বস্তুকে যখন এখানে রাখি তখন দেখো এখানে পরিমাপ দেওয়া আছে। ধরো আমার স্প্রিংটি সর্বোচ্চ 5 কেজি, 5 নিউটন ওজন নিতে পারে, তারপর 4 নিউটন, তারপর 3 নিউটন, তারপর 2 নিউটন, তারপর 1 নিউটন, এই জায়গা হচ্ছে কি 0। তো এখানে একটা সূচক থাকে, দ্যাট মিন্স এরকম একটা সূচক থাকে। এই সূচকটা যখন ভার তুমি এখানে বস্তু দাও তখন সূচকটা উপরে উঠে নিচে নামে। তো বিষয়টা আমরা একটু দেখব। যাই হোক, স্প্রিং নীতির মূলত বর্ণনা না, তাহলে এই বরাবর তুমি পানি রেখেছ ধরো। এবার যে বিষয়টি হচ্ছে যে এই আমরা একটি বস্তুকে একটা স্প্রিং নীতির সাহায্যে ধরো এই তরলে ডুবাইলাম, সাথে সাথে এই জায়গার দেখো খেয়াল করো স্যার যে এখানে ডুবানোর পর এই যে বস্তু যে আয়তনটুকু দখল করছে এই জায়গাটুকু পানি ছেড়ে দিয়েছে, যার ফলে পানি উপর উঠে চলে আসছে। উপর উঠে কিছু পানি এই ছিদ্র দিয়ে গড়ায়া এখানে পড়ছে। ওকে, তো তাহলে দেখো এরপর আমি যখন মুক্তভাবে বাতাসে বস্তুটার ওজন নিলাম ধরো তখন হচ্ছে 5 নিউটন। কয় নিউটন স্যার? 5 নিউটন। এবার যখন আমি এখানে ওজন নিলাম ধরো সেখানে হয়েছে 3 নিউটন। খেয়াল করো, পানিতে যখন নিলাম তখন হয়েছে 3 নিউটন, বাতাসে যখন বাইরে স্প্রিং নীতির সাহায্যে আমি বস্তুটির ওজন নির্ণয় করেছি তখন বস্তুটির ওজন হয়েছে কত স্যার? 5 নিউটন। ওকে, তাহলে বস্তুটি কিছু ওজন হারাইছে। তো হারানো ওজন, এটাকে ধরো ডাব্লিউ, এটাকে ধরো W1, আর হারানো ওজনটাকে আমরা ধরি W2। তাহলে হারানো ওজন সমান কি বলতো? W - W1, দ্যাট মিন্স কত? 5 -
3 সমান সমান কত স্যার 2 নিউটন। ওকে, তো দেখো এবার এই যে দ্বিতীয় পাত্রে যে তরলটুকু আছে, এই তরলটুকুর যদি ওজন নির্ণয় করি, দ্যাট মিন্স এই তরলের ওজন হচ্ছে কি স্যার, আমি অবশ্যই 2 নিউটন পাবো। খেয়াল করেছ, হারানো ওজন অপসারিত তরলের ওজনে কি সমান। এই কতটুকু তরল অপসারণ করছে, যতটুকু জায়গা দখল করছে সেই ঠিক ততটুকু তরলই এই যে দেখো এখান থেকে এই ছিদ্র দিয়ে ফিরে গেছে, পড়ে গেছে। কারণ যখন বস্তুটা জায়গা দখল করছে তরল উপরে আসছে, এই ছিদ্র দিয়ে তখন তরলটুকু কি পড়ে গেছে। ওকে, আর এই জায়গা পর্যন্ত আমরা কি রেখেছিলাম, তরল রেখেছিলাম ছিদ্রের উপরের মুখ পর্যন্ত। তো এই যাই হোক স্যার, তাহলে আমরা বলতে পারি যে W প্রাইম সমান সমান W2। তো W2 হচ্ছে কি স্যার, হারানো ওজন, আর এটা হচ্ছে কি অপসারিত তরল ওজন। এই যে বিষয়টা, এটা হচ্ছে কি স্যার আর্কিমিডিস ল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে আমি ডাস্টার দিয়ে মুছবো না, আমি একটা কাপড় দিয়ে মুছবো, কেননা ডাস্টার দিয়ে মুছলে বোর্ড কালো হয়ে যায়। তাহলে আর্কিমিডিসের এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক ডুবালে, আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি যে ওজন হারায় তা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হলে। ওকে ফাইন, কেমন? তাহলে আর্কিমিডিসের সূত্রটা লিখে ফেলো স্যার। আর্কিমিডিসের সূত্র, মিডিসের সূত্র। ওকে, তো স্যার কি, কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ, কি স্যার আংশিক, দেখুন স্যার আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি যে ওজন হারায়, তা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের কি স্যার সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি হারানো ওজন সমান কি, এই কথার অর্থ কি, হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের কি স্যার ওজন। ওকে, তাহলে লক্ষ্য করুন স্যার যে আর্কিমিডিসের সূত্রটা দ্যাট মিন্স কি দাঁড়াচ্ছে, যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে যদি তুমি আংশিক বা সম্পূর্ণ ডোবাও, তাহলে বস্তুটি একটা ওজন হারায়, আমরা একটু পরীক্ষামূলক দেখেছি, আর তা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনে কি সমান। ওকে ফাইন, তাহলে হারানো ওজন সমান হচ্ছে বস্তু কর্তৃক স্যার অপসারিত তরলের ওজনের সমান। ক্লিয়ার? ওকে, তাহলে একটু লক্ষ্য করো তো, আমরা এই হারানো ওজনের কোনো সূত্র নির্ণয় করতে পারি কিনা স্যার। হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল, তো মানে কি mg, এর মানে কি তরলের ভর, এটা কোন, এই যে তরলের ভর। ওকে, তাহলে m আবার কি স্যার, m হচ্ছে কি, দেখো তো রো সমান কি শিখেছি, m/b, তাহলে m সমান সমান কি স্যার রো b। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেখো রো b, তাহলে দ্যাট মিন্স, তাহলে রো কি তরলের ঘনত্ব, b কি
অপসারিত তরলের কি আয়তন, অপসারিত তরলের কি আয়তন, দ্যাট মিন্স কি বস্তুর আয়তনের সমান। এখন প্রশ্ন আছে যে স্যার আমি তো আংশিক ডুবাইলে তো বস্তুর আয়তন সমান হবে না, ওই আংশিকের আয়তনের সমান হবে, তাই না? আমি সম্পূর্ণ যদি ডুবাই তাহলে স্যার এ বি হচ্ছে কি বস্তুর টোটাল আয়তন, কারণ বস্তু যতটুকু জায়গা ছেড়ে দিবে, তরল যতটুকু জায়গা ছেড়ে দিবে বস্তু ততটুকু জায়গা দখল করবে। তার মানে কি অপসারিত তরলের আয়তন সমান কি বস্তুর আয়তন, যদি কি ডুবানো বেশি থাকে, কিন্তু আংশিক ডুবানো থাকলে কি যতটুকু ডুবানো হচ্ছে তার আয়তনের সমান হবে। ওকে স্যার, তাহলে বি পরিচয়টা কিন্তু খেয়াল করো। বি বলতে যে অনেকে বলে যে এটা বস্তুর আয়তন, নট, নো, নেভার, কখনোই না, বস্তুর আয়তন না। বস্তুটা যদি সম্পূর্ণ ডুবানো থাকে তাহলে বস্তুর আয়তন, বা বস্তুটা যদি আংশিক ডুবানো থাকে তাহলে যে আংশিক অংশ ডুবানো আছে ওই আংশিক অংশের আয়তন। ক্লিয়ার? কারণ দেখো বস্তু বলতে অপসারিত তরলের, আসলে মূলত কি অপসারিত তরলের আয়তন, তাহলে অপসারণ করবে কতটুকু তরল, যে বস্তু যতটুকু তরল অপসারণ করবে তার আয়তন হচ্ছে কি স্যার বি। ওকে কমন, তাহলে কি পাইলাম রো বি জি। তাহলে বির পরিচয় খেয়াল করেছো, বস্তু যতটুকু তরলে ডুবানো থাকবে তার আয়তন, যদি সম্পূর্ণ ডুবানো থাকে তাহলে সম্পূর্ণ আয়তন, যদি অর্ধেক ডুবানো থাকে তাহলে অর্ধেক আয়তন, যদি 3/1 ডুবানো থাকে তাহলে 3/1 আয়তন। ওকে ক্লিয়ার? কেমন? তাহলে আমরা আর্কিমিডিসের সূত্র শিখলাম স্যার, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো এই আর্কিমিডিসের সূত্র আরেকটা বিষয়, এই সূত্র থেকে আরেকটা ধারণা আমরা আসতে পারি, সূত্র নম্বর 2 বলতে পারি তাকে। তো আমরা কি দেখতেছি স্যার? প্লবতা। প্রশ্ন হচ্ছে যে প্লবতা কি? আচ্ছা দেখো, পরে আমরা একটু দেখি, আমরা একটা পরীক্ষা করি। বাসায় একটা গামলায় পানি নাও, এরপর একটা বেলুন নিয়ে ফুলাও। স্যার বেলুন ফুলানোর পর বেলুনটাকে তুমি বাঁধো, বাঁধার পর এটাকে পানিতে ভাসাও। তো বেলুনের ভিতরে যেহেতু বায়ু থাকে, তো বায়ুর ঘনত্ব খুবই কম আমরা জানি, পানি অপেক্ষা বায়ুর ঘনত্ব খুবই কম, যার জন্য বেলুনটা পূর্ণভাবেই ভাসবে, সম্পূর্ণই ভাসবে বলা যায়। তো এবার বেলুনটাকে তুমি উপরে থেকে বল প্রয়োগ করো, ফোর্স, তো বেলুনটা পানিতে ডুববে স্বাভাবিকভাবে, এখানে আর কি সে থাকবে না, কোথায় চলে আসবে স্যার? এখানে চলে আসবে। ডুবানোর পর তুমি হাত আঙুলটা এখানে ধরে রাখো, এবার যদি আঙুলটা ছেড়ে দাও দেখো তো কি হবে, বেলুনটা সোজা উপরে, আবার উপরে বেশি উঠবে, এখান থেকে এদিকে চলে আসবে। তাহলে প্রশ্ন হচ্ছে কে চাপ দিল, কে এটাকে উপরে উঠাইলো? অবশ্যই এই যে পানি একটা কি আছে, তরলের একটা ঊর্ধ্বমুখী কি আছে, বল আছে, এই বলের কারণে বেলুন উপরে উঠে আসছে। এই যে বল, যে ঊর্ধ্বমুখী যে বল, দেখো উপরের দিকে, এই জন্য বলেছি কি ঊর্ধ্বমুখী যে বলের কারণে এই বেলুনটা উপরে উপরে উঠেছে, তাই আমরা বলতে পারি কি কারণে উঠেছে, এই ঊর্ধ্বমুখী বলের কারণে উঠেছে। এই ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে কি, দ্যাট মিন্স কি স্যার প্লবতা। ওকে, তাহলে প্লবতা কাকে বলে এবার বলো, নিজের ভাষায় চিন্তা করো তো স্যার। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটির উপর তরলের যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বল বলে। প্লবতা মিন্স কি স্যার? ঊর্ধ্বমুখী বল। ওকে কেমন? তাহলে চলো আমরা একটু লিখে নেই, সংজ্ঞাটা লিখো। সংজ্ঞাটা লিখলে কি দাঁড়ায়? কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে, আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটির উপর
বস্তুটির ওপর তরলের যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে কি বলে স্যার? প্লবতা বলে। স্যার তাহলে আমরা চলে যাচ্ছি যে প্লবতার গাণিতিক রাশিটা কি হবে। প্লবতার গাণিতিক রাশি খেয়াল করো। তাহলে স্যার আমি এখানে একটা চিত্র এঁকেছিলাম, চিত্রটা আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, তাই আসলে আমি আবার আঁকতেছি। ওকে ফাইন। তোমরা ভাবতে পারো স্যারের কি ডাস্টার নাই? আমার ডাস্টার আছে, বাট ডাস্টারে কি জন্য জানি এটা কালো হয়ে যায়। ওকে খাওয়া। তাহলে স্যার এই যে একটা পাত্র নিলাম, এই পাত্র ধরো আমি রো ঘনত্বের তরল নিয়েছি, ধরো পানি নিয়েছি। এই পাত্রে আমি একটা আয়তাকার বস্তু রাখলাম। তো আমার তো 2 ডাইমেনশন দেখাতে হবে, 3 ডাইমেনশন তো দেখাতে পারবো। ওকে, তাহলে এক্ষেত্রে তোমরা জানো যে আয়তাকার একটা বস্তু 6টা তল থাকে। তো উপরে একটি, নিচে একটি, ডানে একটি, বামে একটি, সামনে একটি, পিছনে একটি, তাই না? ওকে, তাহলে এই যে তলটা আছে স্যার, এই তলটাকে আমি A1 দ্বারা চিহ্নিত করি। Q1 A1। এই তলটাকে আমি A2 দ্বারা চিহ্নিত করি, A2। এই তলটাকে আমি A3। এই তলটাকে আমি, এই যে এই তলটা আছে, এই তলটাকে আমি A4 দ্বারা চিহ্নিত করলাম। তো যেহেতু আমরা জানি যে প্যাসকেলের একটা সূত্র আছে যে তরলে কোনো অংশ চাপ দিলে সে চাপ চারদিকে সমানভাবে সঞ্চালিত হয়। তা আসলে এই না যে বস্তুটাকে যখন আমরা তরলের ভিতরে নিমজ্জিত করছি তখন চারদিক থেকেই কিন্তু তরল চাপ প্রয়োগ করতেছে, তাই না? উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছনের থেকে, সব চারদিক দিয়ে এটা কি চেপে ধরেছে। চেপে ধরা মানে কি? চাপ প্রয়োগ করছে, তাই না? তো তাহলে দেখো হাইট নির্ণয় করি। এই তলের হাইট, ওকে কেমন? এই উপরি তলের A1 তলের তরলের উপরি তল হতে A1 তলের হাইটটা হচ্ছে স্যার H1। ধরো এটা কি স্যার? H1। এই হাইটটা হচ্ছে নিম্নতল, এটা হচ্ছে স্যার H2। ওকে, তাহলে এই যে পার্শ্বত হচ্ছে এটা হচ্ছে H3, আর এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে কি স্যার? H4। দেখো হাইট কোথা থেকে? তরলের উপরিতল থেকে। খেয়াল করো, তরলের উপরিতল, এই হাইটটা H1। এই উপরিতল থেকে নিচের তলের হাইট হচ্ছে H2। এখানে যে হাইটটা হচ্ছে H3, এখানে যে হাইটটা হচ্ছে কি স্যার? H4। তো প্রশ্ন, আমি যদি বলি H3 আর H4 সমান, তুমি কি বিলিভ করবে না? হ্যাঁ, 100% বিলিভ করবা। তাহলে দেখো আমি পার্শ্ব চাপের আগে হিসাব করে, পার্শ্ব চাপ আমরা একটু খেয়াল করি। পার্শ্ব চাপ P3। তাহলে চাপ, তরলের চাপ H⍴G। তাহলে H3⍴G, রো ঘনত্বের তরল। তাহলে পার্শ্ব চাপ P4 কি হবে স্যার? H4⍴G। এবার লব্ধি কি? লব্ধি চাপ কি? তাহলে তো লব্ধি চাপ খেয়াল করো। যে সকল রাশিগুলো লব্ধি নির্ণয় করা যায় সাধারণত উপরিপাতনের নীতি মেনে চলে, যে একটু হাই কোয়ালিটির থিমটা বললাম, তারা কিন্তু স্কয়ার রাশি। এই জন্য কিন্তু চাপ কিন্তু একটা স্কয়ার রাশি। যে লব্ধি যোগ করা যায়, তাহলে কি আসে? P সমান ধরো P4 + P3।
ওকে স্যার, তাহলে H3 আর H4 কি সমান না? তাহলে দেখো H3 রো জি, যেহেতু H4 আর H3 কি সমান, দেখো প্রশ্ন। ওকে, তাহলে এখানে লিখতে পারি H3 রো জি প্লাস, এটা দেখো যেদিকে চাপ প্রয়োগ করতেছে আর P4 তার উল্টো দিকে চাপ করতেছে, তাহলে এটা হবে কি মাইনাস H3 রো জি, দ্যাট মিন্স লব্ধি চাপ কি শূন্য। তার মানে পার্শ্ব যে তলগুলো, এই তলগুলো কোনো চাপ প্রয়োগ করবে না, তরলের কোনো প্রেশার প্রয়োগ করবে না। আমি আগেই বলেছি তরলের প্রেশারটা আসলে মূলত নির্ভর করে কি এইচ এর উপর, তাই না? তাহলে এইচ যেহেতু সমান, সুতরাং পার্শ্ব দিকে চারপাশে, ধরো আমি যদি পানিতে ডুব দিই, আমি শুধু মাথা আর আমার পায়ের তলায় চাপ অনুভব করবো, বাট আমার যে চারপাশ থেকে এখানে আমি কোনো চাপ অনুভব করব না। ক্লিয়ার? এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে লব্ধি চাপটা হচ্ছে কি জিরো, দ্যাট মিন্স তরল কোনো পার্শ্ব চাপ অনুভব করবে, বস্তু তরল কর্তৃক কোনো পার্শ্ব চাপ অনুভব করবে না। ওকে স্যার, তাহলে আমরা বিষয়টি কি বুঝতে পারলাম যে তার পার্শ্ব চাপ অনুভব করলাম। ওকে ফাইন, তাহলে এবার দেখি যে তাহলে এই প্রমাণ থেকে আমরা বলতে পারি তরল কোনো পার্শ্ব চাপ অনুভব করবে না। এবার এ তলের উপর A1 তলের উপর চাপ, A1 তলের উপর চাপ, A1 তলের উপর চাপ কি স্যার বলতো? সেম P1 সমান H1 রো জি, কমন। তাহলে আসো A2 তলের উপর চাপ কি স্যার বলতো? বলো, তাহলে কি দাঁড়ায় বলতো স্যার? P2 সমান H2 রো জি। তাহলে এবার যেহেতু এই চাপটা বড়, দেখো যেহেতু আমরা জানি যে H প্রেসার হাইটের কি সমানুপাতিক, তাহলে যেহেতু আমি চিত্রে স্পষ্ট এই হাইটটা H2 বড়, দেখো যেহেতু H2 বড় H1 ছোট, সুতরাং P1 বড় P2 বড় হবে, P1 কি ছোট হবে। তাহলে চলো, তাহলে লব্ধি চাপ, লব্ধি চাপ, তাহলে লব্ধি চাপটা কি স্যার? তাহলে আসো লব্ধি চাপ হচ্ছে, এবার আমরা লব্ধি চাপ নির্ণয় করি P ডাবল প্রাইম। ওকে, তাহলে P1 প্লাস কি P2, লব্ধি মানে যোগ করা, যোগ করো। তো P1 কোন দিকে? নিচের দিকে, তাহলে এটাকে আর যদি আমরা পজিটিভ ধরি, খেয়াল করো P1 কে আমি কি ধরছি পজিটিভ ধরি, তাহলে P2 হবে কি নেগেটিভ। তাহলে আমরা সবসময় বড় মানটাকে পজিটিভ ধরবো, তাহলে P2 যদি পজিটিভ হয় P1 কি নেগেটিভ, কারণ P1 নিচের দিকে আর P2 কি উপরের দিকে, যেহেতু এই চাপটা বেশি, সুতরাং আমরা এটাকে পজিটিভ বিবেচনা করি, এটা কি কি নেগেটিভ বিবেচনা করি। ওকে, তাহলে এটা হচ্ছে কি মাইনাস, খেয়াল করো, আর হচ্ছে কি স্যার প্লাস H2 রো জি। ওকে, তাহলে আমি লিখব H2 রো জি মাইনাস H1 রো জি। বয়েজ এন্ড গার্লস, তাহলে বিষয়টা অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার। এই রো জি কমন যদি নেই, তাহলে থাকে কি স্যার H2 H1। আচ্ছা, আমি বস্তুর হাইটটা যদি H ধরি, খেয়াল করো স্যার, বস্তুর হাইট যদি আমি H ধরি, বস্তুর কি উচ্চতা, তাহলে H সমান কি হবে স্যার? এই টোটাল টুক থেকে উপর অংশটুকু বাদ দাও, এই টোটাল রেখার থেকে এই উপরে এইটুকু অংশ বাদ দিলে কি থাকে? তাহলে H2 মাইনাস কি স্যার H1। ওকে, তাহলে আমি লিখতে পারি রো জি, তাহলে লব্ধি চাপ কি রো জি এস। ক্লিয়ার? এই তাহলে লব্ধি বলটা কি স্যার? যেহেতু ঊর্ধ্বমুখী বলটা বেশি, তাহলে আমি বলতে পারি ঊর্ধ্বমুখী বল। ওকে, তাহলে আমরা লিখব ঊর্ধ্বমুখী বল বা লব্ধি বল, ঊর্ধ্বমুখী বল বা কি স্যার লব্ধি বল, লব্ধি বল। ওকে,
ওকে, তাহলে লব্ধি বল F সমান কি A কি রো পি এ, যেখানে পি প্রাইম ডাবল প্রাইম যেহেতু পি ডাবল প্রাইম এ। ওকে, তাহলে স্যার আমরা এবার পি প্রাইমের মানটা বসিয়ে দিই। পি প্রাইমের মান হচ্ছে রো এস জি আর আমার রইল কি এ, তাই না? তাহলে আমরা একটু খেয়াল করো, যেহেতু এখানে এ বলতে এ ওয়ান কি বোঝায় বা এ টু কি বোঝায়, তাহলে আমি কিন্তু এখানে এ টু বলতে পারি। হ্যাঁ, কারণ নিচের চারটা বলটা কি বেশি, এই লব্ধি বলটা কার উপর কার্যকর, এই নিচের তলের উপর কার্যকর। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এ টু, তাহলে দেখো তো রো জি আর এইচ আর এ টু, কোন বস্তুর ক্ষেত্রফলকে স্যার কোন বস্তুর ক্ষেত্রফলকে আমরা যদি উচ্চতা দ্বারা গুণ করি তাহলে কি আসবে বলো তো? ভলিউম। ওকে ফাইন, তাহলে রো জি বি, তাহলে এই ঊর্ধ্বমুখী বল আমরা কি পেলাম স্যার? রো জি বি, দ্যাট মিন্স রো বি তারপর জি, বি মানে বস্তুর আয়তন। খেয়াল করো, বি মানে কি বস্তুর আয়তন, রো মানে কি তরলের ঘনত্ব, জি মানে হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। ক্লিয়ার? এই যে প্রতীকগুলো তোমাকে অবশ্যই বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি গাণিতিক সমস্যাগুলো ভালো বুঝবা না স্যার। তাহলে এখানে বলো তো রো কি তরলের ঘনত্ব, বি কি বস্তুর আয়তন, জি কি অভিকর্ষ ত্বরণ, আর এটা কি প্লবতা বা কি ঊর্ধ্বমুখী বল বা লব্ধি বল বা কি প্লবতা। তাহলে প্লবতা রাশিটা হচ্ছে কি বি রো জি। এই কিছুক্ষণ আগে অপসারিত তরলের ওজন কি বের করছি? বি রো জি, তাই না? আবার এখন দেখো ঊর্ধ্বমুখী বলটা কি বের করছি? বি রো জি। কোনো বস্তু যদি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে অপসারিত তরলের ওজন আর বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা পরস্পর কি থাকে? সমান থাকে। মনে থাকবে স্যার, বস্তু যদি কি আংশিক না, কিন্তু কোনো বস্তু যদি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে বস্তুটির উপর তরলের যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনে। তাহলে স্যার আমরা এখন যে বিষয়টি জানবো সে বিষয়টা হচ্ছে স্যার ভাষা ডোবার শর্ত। যে কোনো একটি বস্তু কোনো তরলে ভাসবে কি ডুববে তার নিশ্চয়তা কি দেবে। তো ধরি বস্তুর ওজন ধরো ডুবলো, আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন স্যার W1। তাহলে দেখো আমরা বস্তুর ওজন হচ্ছে কি স্যার W, আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন হচ্ছে কি W1। দ্যাট মিন্স ঊর্ধ্বমুখী বল বা তোমরা বলতে পারো প্লবতা, এই দুইটা বিষয় দিয়ে। নাম্বার ওয়ান, শর্ত নাম্বার ওয়ান, যদি বস্তুর ওজন বেশি হয় এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কম হয় তাহলে বস্তুটা কি হবে? তো বস্তুটা ডুববে, স্বাভাবিক অবস্থা, বস্তুটা কি হয়ে যাবে? ডুবে যাবে, একদম সোজা নিচে চলে যাবে। ওকে, এবার নাম্বার টু, যদি ছোট হয় বস্তুর ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যদি কি হয় তার চেয়ে ছোট হয় মানে কম হয়, তাহলে বস্তুটা দেখবে কি হবে? ভাসবে। কতটুকু ভাসবে তা আমরা জানি না, 1/3 ভাসতে পারে, সেটা নির্ভর করবে তার ঘনত্বের উপর। তাহলে আসো বা অপসারিত তরলের ওজনের উপর। নাম্বার থ্রি, যদি সমান হয় তাহলে কি হবে? এটা হচ্ছে নিমজ্জিত অবস্থায় ডুববে, ভাসবে, নিমজ্জিত
অবস্থায় স্যার ভাসবে। ওকে, ডুববে না। দ্যাট মিন্স হচ্ছে কি, যদি তুমি তরলে রাখো তো নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে যে বস্তুটা উপরেও থাকবে না, এই হচ্ছে নিমজ্জিত অবস্থায় কি ভাসবে। আর এটা হচ্ছে কি স্যার, ভাসবে, শুধু ভাসবে। আর একদম তলায় যদি চলে যায় তা হচ্ছে কি, ডুবে যাবে। তাহলে দেখো, বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হয় তাহলে ডুবে যাবে। বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ভাসবে, এই যে এটা। আর যদি সমান হয় তাহলে কি, নিমজ্জিত অবস্থায় ভাসবে। ক্লিয়ার স্যার? তাহলে আসো যে আমরা একটা বিষয় চলে যাব এখন, যে বিষয়টি হচ্ছে যে বলতো লোহা পানিতে ডুবে, বাট লোহার জাহাজ পানিতে ভাসে কেন? লোহা পানিতে, লোহা ডুবে, লোহা পানিতে কি স্যার, ডুবে যায়, কিন্তু লোহার জাহাজ ভাসে কেন? একটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার, লোহার জাহাজ ভাসে কেন? ওকে, জাহাজ ভাসে কেন? মজার ব্যাপার না? দেখো তো, একটা কি ফ্যান্টাসি বিষয়। হ্যাঁ, লোহা ডুবে অথচ লোহার জাহাজ কি ভাসে? কি ব্যাখ্যা করেছে আর্কিমিডিস? দেখো, এই যে টুকরা লোহা যদি পানিতে কি ডুবে যায়, যেহেতু লোহার ঘনত্ব কি অনেক বেশি, আমরা জানি যে লোহার ঘনত্ব হচ্ছে 7000 আর 7860। লোহার ঘনত্ব কত স্যার? 7860। মনে আছে? আমি যে লিখে দিয়েছি মুখস্থ করেছো? আর পানির ঘনত্ব হচ্ছে মাত্র কি 1000। কত গুণ বেশি, তাহলে তো লোহা ডুবেই যাবে। তাহলে লোহা জাহাজ কেন ভাসে স্যার? লোহার জাহাজটা দেখো এই যে অবস্থা থাকে, তাহলে যে বাসা ডোবার মাত্র আমরা একটা শর্ত দেখেছি যে এই জায়গায় যতটুকু পানি অপসারণ করবে লোহা, এই অপসারিত পানির ওজন আর এই লোহার ওজন থেকে অনেক বেশি হবে। ওকে, যার জন্য এই লোহার টুকরাটি কি হয়ে যাবে? ডুবে যাবে, ডুবে যাবে। কিন্তু স্যার এখানে দেখো একটা ফাঁপা অঞ্চল থাকে, ফাঁপা। এই ফাঁপার এখানে কি থাকে স্যার? বায়ু। আর এই লোহার জাহাজটি যতটুকু এই যে পানি অপসারণ করলো, এই যে দেখো যতটুকু পানি স্থান দখল করলো, এই যে পানি যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা, এই অপসারিত পানি লোহার চেয়ে, এই লোহার জাহাজের ওজনের চেয়ে এই জাহাজ কর্তৃক অপসারিত পানির ওজন অনেক বেশি, যার ফলে কি ভাসে। দেখবা কিছু আবার এখানে যখন মাল বহন করে অথবা মানুষ বহন করে তখন কিন্তু সম্পূর্ণ কিন্তু কি ভাসে না, কিছু অংশ কি ডুবে যায়। ক্লিয়ার? তাহলে দেখো আমরা সাধারণত বুঝতে পারলাম যে লোহার পানিতে ডুবে, কিন্তু লোহার জাহাজ পানিতে ভাসে এই কারণে ফাঁপা অংশ, এখানে বায়ু থাকে, বায়ুর ঘনত্ব খুবই কম, প্লাস লোহা জাহাজ কর্তৃক অপসারিত তরলের ওজন লোহার ওজন হচ্ছে অনেক বেশি থাকে, যার ফলে লোহার জাহাজ পানিতে কি ভাসে। ক্লিয়ার? ব্যাখ্যা করতে পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই যা বলেছে তাই একটু নোট করে নিবা। এবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে বরফ পানিতে ভাসে কেন? বরফ কেন পানিতে ভাসে? দুইটাই তো পানি, একটা কঠিন আর কি, তো কঠিন পদার্থে তো ডুবার কথা ছিল, তাই না? একটু লক্ষ্য করো, 1 লিটার পানি যদি বরফে পরিণত করো স্যার, পরিণত করো, তাহলে তার আয়তন কত হবে? জিনিসটা জেনে নিও। উপরে 12, নিচে কি 11। দ্যাট মিন্স এক সমস্ত
তোমার 11/1 1 লিটার, খেয়াল করো 1 লিটার আর কত, এই যে দেখো আরো কি প্লাস হচ্ছে 1/11 কি লিটার। তার মানে আয়তন কি এই 1/11 এটুকু কি বেড়ে গেছে, বাড়ছে, তাই না? তাহলে দেখো আয়তন যেহেতু বাড়ছে, তার মানে 1 লিটার পানির আয়তন বেশি না 1 লিটার 1 কেজি পানির আয়তন বেশি না 1 কেজি বরফের আয়তন বেশি? অবশ্যই 1 কেজি বরফের আয়তন কি বেশি, 1 কেজি পানির আয়তন কি কম। তোমরা সাধারণত দেখো তোমরা গ্লাসে ভরে পানি রেখো, ধরো এই গ্লাসটা একটা দাগ দিয়ে এই পর্যন্ত পানি রাখবা, সকালে এরপর ডিপ ফ্রিজে রেখে সকালে দেখবা যে দেখবে এরকম বরফ কি উপরে উঠে গেছে, তার মানে বরফের আয়তন কি বেশি। তাহলে যেহেতু আবার দেখো বরফের যে ঘনত্বটা, তোমরা জানো যে বরফের ঘনত্ব 900 কত, বরফের স্যার আমরা জানি বরফের ঘনত্ব হচ্ছে 917 মনে রাখবা, বরফের ঘনত্ব 917 কেজি পার মিটার কিউব, আর পানির ঘনত্ব কত 1000 কেজি পার মিটার কিউব। সো কি যার ঘনত্ব বেশি স্যার সে কোথায় থাকবে, উপরে থাকবে, যার ঘনত্ব কম সে কি নিচে থাকবে। জুইস তুমি একটু দেখতে পারো পরীক্ষা করে বাসায়, এক টুকরো বরফ পানিতে রাখো, দেখবা কি বরফ কি ভাসতেছে। এই ভাষার ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে কতটুকু পানি নিচে থাকে, বরফ কিন্তু 100% ভাসে না স্যার, 100% ভাসে না, এরকম অবস্থা থাকে, মানে কিছু অংশ ভাসে। তার মানে আমরা দেখতে পাই যে 12 ভাগের এই টোটাল অংশটাকে যদি, টোটাল বরফটাকে যদি আমি 12টা ভাগ করি, তাহলে 12 ভাগের 11 ভাগ নিচে থাকে, পানি নিচে, আর 12 ভাগের 1 ভাগ পানির উপরে থাকে। খেয়াল করছো? তাহলে ভাষা কতটুক, দ্যাট মিন্স যদি আমরা এটাকে পার্সেন্টেজ নেই, তাহলে দেখো পার্সেন্টেজ করি আমরা 100, তো 12 দিয়ে ভাগ করলে আসে কত, 5 বরং 6 বরং কি 72, 7 বরং 8 বরং কি 96, ধরো 8 11 কি 88 দশমিক সামথিং, ধরো এত পার্সেন্ট কি পানি নিচে থাকবে। ওকে, আর তোমার তাহলে বাকি থাকলো কি 12%, 8 বরং যেহেতু কত, আমরা এটাকে যদি স্যার পার্সেন্টেজ করি তাহলে 8 বরং, তাহলে এখানে অবশ্যই আরো বেশি হবে। এখানে যদি 8 হয়, এখানে প্রায় কত হবে 8 দশমিক সামথিং যদি হয়, তাহলে এটা হচ্ছে 91 দশমিক, তোমরা ক্যালকুলেটর করে নিও, 91 দশমিক সামথিং পার্সেন্ট হচ্ছে কি পানি নিচে থাকবে, আর 8% হচ্ছে কি 8 পয়েন্ট সামথিং, যে মানটা আমার কাছে ক্যালকুলেটর না, এই অংশটা কি পানির উপরে থাকবে। ক্লিয়ার? তাহলে বরফ কেন পানিতে ভাসে, বরফের ঘনত্ব কম 917 আর পানির ঘনত্ব 1000। আমরা জানি যে সকল বস্তুর সাধারণত যে ঘনত্ব কম এ সকল বস্তু উপরে থাকে, আর যে সকল বস্তুর ঘনত্ব কি স্যার বেশি তারা কি নিচে থাকে। তোমরা একটু খেয়াল করো, যেমন কার্বন অক্সাইডের পরিমাণটা কিন্তু, কার্বন অক্সাইড বাতাস থেকে কিন্তু ভারী বা ঘনত্ব কি বেশি, যার ফলে কি নিচে থাকে আর উপরে থাকে কি বাতাস। এই জন্য যে দেখা যাচ্ছে যে বড় বড় যে খনিগুলো আছে, এই খনিগুলোতে সাধারণত যদি যে শ্রমিকগুলো কাজ করে তাদের কিন্তু শ্বাসকষ্ট হয়, কারণ সেখানে প্রচুর পরিমাপে কি কার্বন অক্সাইড গ্যাস থাকে, মিথেন গ্যাস থাকে, এগুলো ভারী বাতাস থাকে। ওকে, তাহলে আসো আরেকটি বিষয়, তাহলে এই যে আমরা আর্কিমিডিসের সূত্র যে সংশ্লিষ্ট বিষয়গুলো স্যার শিখেছি, আশা করি এগুলো সুন্দরভাবে কভার করে ফেলো। ওকে, কাম অন, থ্যাংক ইউ।